তো দুঃখজনক বিষয় কি জানেন, আমরা যখন এই রিপোর্ট নিতে গেলাম, তদন্ত করতে গেলাম, দেখলাম এমন এমন ভালো ভালো লোকজনের নাম চলে আসতেছে যে যাদের আমরা আসলে বিভিন্ন সময়ে মাদক, ছিনতাই, তারপরে চাঁদাবাজি, কিশোর গ্যাং এগুলো ঠেকানোর জন্য যাদের অনেক সময় আমরা ফোন দেই, যাদের এলাকায় সম্মান আছে, অবস্থান আছে, পদ পদবি আছে, দেখা গেল এরা হচ্ছে মাদকের গডফাদার, ধরেন যে কিশোর গ্যাং, ছিনতাইকারী গডফাদার, এরা সব আলোচিত শীর্ষ সন্ত্রাসী আছে, তাদের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসতেছে মোহাম্মদ করে। এই যে আপনাদের সামনে সত্যটা বলে দিলাম যে বড় ভাইয়ের নাম জিজ্ঞাসা করলেন না, যে একজন নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে। আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার, এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্টেন্ট না। ড্রাগ বেঁচে আসতেছে না জোয়া খেলে আসতেছে। আমাদের সমাজের নীতি নৈতিকতা এই জিনিসটা একদম পুরা শেষ হয়ে গেছে। মানুষের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, আপনি তাকে পাহারা দিয়ে ঠিক করতে পারবেন না। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে আমাদের ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের কিছু কথা শোনাতে চাই। কথাগুলো শুনে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি, প্রশংসা না করে পাচ্ছি না। তিনি বলেছেন যে মক্তবগুলো না থাকার ভয়াবহ পরিণতি শুধু পিতামাতা ভোগ করবে না, বরং পুরো জাতির এর মাসুল দিতে হবে। ছোটবেলায় আমরা মক্তবে যেতাম, সেখানে কোরআন শেখাতো, হাদিস সম্পর্কে অবগত করত, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে আদব কায়দা শেখাতো মক্তব থেকে। এখন মক্তবের এই শিক্ষাগুলো বন্ধ হয়ে যাওয়ায় এখনকার ছেলেমেয়েরা তাদের মধ্যে আদব কায়দা, লাজ শরম, ব্যবহার কিচ্ছুই নাই। একজন মুসলমান হিসাবে বা একজন ভদ্র মানুষ হিসাবে কেমন হওয়া উচিত ব্যবহার আচরণ, সেরকম পাওয়া যায় না। মুসলিম সন্তানদের জন্য মসজিদ সংলগ্ন মক্তব ছাড়া দ্বীনি শিক্ষা হবে না। মানব সন্তানকে মানুষ ও মুসলিম সন্তানদের মুসলমান করতে পারে মসজিদ সংলগ্ন কার্যকর মক্তবের বিকল্প নাই। এমনই মন্তব্য করেছে পুলিশ কমিশনার ঢাকা মহানগরের। তার কথাগুলো শুনলে আপনাদেরও মনটা ভরে যাবে। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি তিনি কি বললেন। দুঃখজনক বিষয় কি জানেন, আমরা যখন এই রিপোর্ট নিতে গেলাম, তদন্ত করতে গেলাম, দেখলাম এমন এমন ভালো ভালো লোকজনের নাম চলে আসতেছে যে যাদের আমরা আসলে বিভিন্ন সময়ে মাদক, ছিনতাই, তারপরে চাঁদাবাজি, কিশোর গ্যাং এগুলো ঠেকানোর জন্য যাদের অনেক সময় আমরা ফোন দেই, যাদের এলাকায় সম্মান আছে, অবস্থান আছে, পদ পদবি আছে, দেখা গেল এরা হচ্ছে মাদকের গডফাদার, ধরেন যে কিশোর গ্যাং, ছিনতাইকারী গডফাদার, এরা সব আলোচিত শীর্ষ সন্ত্রাসী আছে, তাদের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসতেছে মোহাম্মদ করে, ডেকে ডেকে নিয়ে আসতেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সে সামনে এখানে কাউন্সিলর ইলেকশন করবে, এদের সহযোগিতা চায়। জনগণের সহযোগিতা দরকার নেই, সহযোগিতা দরকার হলে কাউন্সিলর নির্বাচিত হইতে চায়। এই যে আপনাদের সামনে সত্যটা বলে দিলাম যে বড় ভাইয়ের নাম জিজ্ঞাসা করলেন না, যে একজন যে বড় ভাই যারাই তো আপনাদের বড় ভাই, সামনে এরাই কাউন্সিলরে দাঁড়াবে, আপনারা ভোট দিবেন। বুঝতে পারছেন? এরা হচ্ছে সেই বড় ভাই। তো আমরা এদের নাম একদম লিস্ট ধরে 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 সরকারকে জানাইছি। ইনশাল্লাহ কঠিন সিদ্ধান্ত হবে, ইতিমধ্যে সিদ্ধান্ত আসছে। আমরা সিদ্ধান্ত রাত থেকেই বাস্তবায়ন, সিদ্ধান্ত কালকেই আসছে। আমরা আজকেই কয়েকজনকে ধরছি, আপনারা হয়তো নিউজ টিউজ পাবেন। আমরা কয়েকজনকে একদম এই লিস্ট থেকে ধরছি এবং বাকিগুলো আমরা ইনশাল্লাহ ধরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এরকম যদি হয় এরকম করবেন। আচ্ছা, এটা ভালো কথা, খুব সুন্দর কথা বলছেন। আমরা তো এরকম প্রশ্ন ছিল, ঈদের আগে যাক ভালো কথা বলছি, আমাদের জন্য একটা হাততালি দেন। ওনারা বলছে ঈদের আগে কোন ভাই লাইটটাও করে দেন, লাইটটা করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাই সাহেবের এই ইয়াটা কবুল করুক, দানটা আল্লাহ কবুল করে নেন, আমিন বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উনি ভালো কথা বলছে যে সকল বাপ মায়ের সন্তানরা মাদক খায় বা এই যে কিশোর গ্যাং পাঠায়, অবৈধভাবে আড্ডা দেয়, তাদের বাবা মাকে এখান থেকে হাউজিং থেকে সরাই দেবেন, ভাড়া থেকে যাতে ভাড়া দেওয়া হবে না, এটা আপনারা তাহলে কনফার্ম করে ফেলেন।
যে কাজ নাই, মাঝে মধ্যে এরা বলে যাচ্ছে খারাপ খারাপ সন্তান বা ইফতিজার বা মাদক সেবী, মাদক ব্যবসায়ী, এরকম যদি হয় এদের আপনারা জানাই দিবেন, না গেলে আমাদের বলবেন, আমরা নিয়ে এসে তাদের নিয়ে যাবো। বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষ যেটা ছিল, দোকান থাকে সারা রাত করে, এই দোকান খোলা থাকলেই তো খারাপ লোক আসে, ভালো লোক তো রাতে বের হয় না, একেবারে বিপদে না পড়লে। তো রাতে আমরা চাচ্ছি 10টার পরে কোনো দোকান যদি খোলা রাখে কেউ, তাহলে দোকানের চাবি নিয়ে যাবে, নিয়ে 11টা হাউজিং 11টা বলতেছেন, 11টা, তাহলে 11টা আপনারা যারা দোকানদার আছেন একমাত্র 11টার পরে ভাই ঘুমান, রাতটা দিছে আল্লাহ ঘুমানোর জন্য। আমরা না পেটের দায়ে চাকরি করতেছি, রাতে জেগে থাকি, আপনারা ঘুমান। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে দিন হচ্ছে কাজের জন্য, রাতে যারা ইবাদত করবেন নাহলে ঘুমাবেন, এই কাজটা করেন। রাতে আপনারা এত জেগে থাকেন কেন? জেগে থাকবে পুলিশ আর চোর বাটপার, আপনি তো ভালো মানুষ, আপনি জেগে থাকবেন কেন? আল্লাহর দেওয়া রাতে আপনারা বিশ্রাম করেন আর হচ্ছে আল্লাহর ইবাদত করেন, আর দিনে উঠে কর্মের সন্ধানে নেমে পড়েন। ভোরে উঠেন, তাহলে সময়টা দিনটা বড় হবে, উঠেই 12টায় হবে কিভাবে? তো আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে, আমার খালি টাকা দরকার, আমার টাকা দরকার। এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্টেন্ট না। ড্রাগ বেশি আসতেছে না, জোয়া মিলে আসতেছে না, দুর্নীতি করে আসতেছে, দ্যাট ডাজ নট ম্যাটার। যে কোনো উপায়ে এই কোন এক সমাজে আমরা চলে গেলাম, নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে। সো এটাও হয়তো একটা দুঃশাসন, দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এটা। 15 লক্ষ টাকা দিয়ে আপনি কি করেন? 15 লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানির ছাগল কিনবেন। আমি এই বাসায় বাস করি, আমি একজন সরকারি কর্মকর্তা, আমার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেন। আমি একটিবার ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি 70,000 টাকা বেতনের চাকরি করে আর আমি 15 লক্ষ টাকা দিয়ে আমার ছেলে ছাগল কিনবো। এগুলোকে আপনি কোথায় যাবেন বলেন? যাওয়ার একটা জায়গা দেখান, আমার যেন ওখানে যাই। এইগুলো আমাদের দেশের নীতি নৈতিকতার অবস্থা। মানুষের বিসিএস পাস করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, আগে তারা টিচার, কি হবে রে বাবা তুমি? প্রাণীর টিচার, ইউনিভার্সিটি টিচার বলবে, কলেজের টিচার হবে না, স্কুলের টিচার। এখন কি আমি কাস্টমস, আমি ট্যাক্স, আমি পুলিশ, এইগুলো। কি কারণ? আপনারা তো সন্দেহ বুঝতেছেন কারণটা। তো এই মেন্টালিটি যদি হয়, তাহলে আপনি আমাদের বলেন এই সামাজিক পরিবর্তনটা কি আনবে? তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের। ইটস নট দি জব অফ দি পুলিশ কমিশনার, আমার কাজ না, এই কাজ পলিটিশিয়ানদের। ওনারা কিভাবে এইসব পরিবর্তন আনবেন, ওনারা মাথা খারাপ, আমাদের কাজ এটা না। ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা হলো প্যাসেঞ্জার। এখন উনি গাড়ি চালায়, বাসটা চালায়, যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানে যেতে হবে। তো আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা মতো যেখানে কিছু নিতে পারবো না। পলিটিশিয়ানস আর কি বলেন, ড্রাইভিং সিটে, আপনার ড্রাইভিং সিটে, আর আমি প্যাসেঞ্জার। এখন আপনি যেখানে নিয়ে যাবেন, নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে। সো এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ধারে। ওনারা চিন্তা ভাবনা করুন, ওনারা বাস্তবধর্মী সিদ্ধান্ত নিন, ওনাদের এই দায়িত্ব নিতে হবে, পালন করতে হবে, অন্যদের নয়। সকলকে অনেক ধন্যবাদ। দীর্ঘ বক্তৃতা দিলাম এবং অনেককে আমি বক্তৃতা দেওয়া থেকে বঞ্চিত করলাম, তার জন্য আমি দুঃখিত। তবে আমি ওয়ান্স এগেন আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত। আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের বুকে গুলি চালাবো? কেন? এই কেন জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। আমরা ব্যবহৃত হতে চাই। আপনারা ভালো থাকবেন, আপনারা থানার সেবা নেবেন। আমার ওসিকে যা বলার আমি অলরেডি মেসেজ দেওয়া আছে। আপনারা মামলা করবেন, ঘটনা হলে সত্য ঘটনার মামলা করবেন। আমি বলছি আমার এক থানায় 500 মামলা হোক, হিসাব নিকাশ কৈফিয়ত আমি দিব, জবাব আমি দিব। কিন্তু কোন লোক ঘটনা হয়েছে কিন্তু ওসি মামলা নিবে না, এই ঘটনা করবে না। 500 মামলায় করেছে, কোনো সমস্যা নেই। 3 বছর বয়সে একটু করে কথা বলতে পারছি। আমাদেরকে কিন্তু মাদ্রাসায় পাঠাইছে, মসজিদে পাঠাইছে, আরবি শিখাইছে, নীতি নৈতিকতা শিখাইছে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হবে এটা শিখাইছে।
বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হবে এটা শিখাইছে, ছোটদেরকে কিভাবে আদর করতে হবে এটা শিখাইছে, বাবা মার সাথে কি আচরণ করতে হবে সেটা শিখাইছে। আমাদের সমাজে কি এখন এটা আছে? এর জন্য দায়ী কারা? পুলিশ? আমরা তো একটা টোটালি ভোগবাদী সমাজ ব্যবস্থায় চলে গেছে। আমি এখন আমার সন্তান হইলেই ওরে আগে কিন্ডার গার্ডেনে পাঠাই, ও ABCD উচ্চারণই করতে পারে না, আমি দৌড় দিয়ে তারে পাঠাচ্ছি কিন্ডার গার্ডেনে। আমাদের সমাজের নীতি নৈতিকতা এই জিনিসটা একদম পুরা মানে শেষ হয়ে গেছে। মানুষের মধ্যে যদি নীতি নৈতিকতা না থাকে, ঠিক আছে, আপনি তাকে পাহারা দিয়ে ঠিক করতে পারবেন না। ওর মনে যদি ভয় থাকে যে এটা একটা অপরাধ, এটার জন্য আমার জবাবদিহিতা আছে, আমার এই জীবনের পরে একটা জীবন আছে, সোসাইটি আমাকে ঘৃণা করবে, সমাজ আমাকে ভালোভাবে নিবে না, তাহলে কিছুটা হলেও, হয়তো 100% হবে না, কিন্তু কিছুটা হলেও হবে। এই জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমি বলি একজন গার্জিয়ান, ওর যখন একটা বাচ্চা হয়েছে, ওকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা কিন্তু দায়িত্ব, ওকে সুশিক্ষা দেওয়া তার কিন্তু দায়িত্ব। আমাদের যে স্কুল কলেজগুলো আছে দেখেন, মানে ধস এক জায়গায় নামে নাই, অনেক জায়গায় নামছে। আমাদের স্কুল কলেজের বইগুলোতে, সিলেবাসগুলোতে আমি খুব অবাক হয়ে আশ্চর্য হই। এই নীতি নৈতিকতার বিষয়গুলো, এই জিনিসগুলো আস্তে 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 সাইড করে দিচ্ছে, এগুলো নাই। আগে আমার খুব মনে আছে, দেখেন তো, এই যে আমরা ছোটকালে পড়ছি আমাদের গ্রাম, কবিতার লাইনগুলো মনে আছে? আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, পাড়ার সকল ছেড়ে ওরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। এই যে আমরা সিলেবাসে এগুলো নেই এখন আছে। আমাদের এখন কবিতা দিতে আকডুম বাগডুম ঘরাডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চল্ল ঢুলি, তারপরে কি যেন, যেটার কোনো না আছে মিনিং, না আছে কোনো অর্থ, না একটা ছেলে ওখান থেকে কোনো শিক্ষা নিবে, না তার নৈতিকতা ডেভেলপ করবে, কোনো কিছুই নাই। আমাদেরকে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই জাতিকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা পরিকল্পনা, এইগুলো আমার মনে হচ্ছে আমাদের সুযোগ এসেছে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। টকশোতে নীলুফা চৌধুরী মণি বলেছে, কোট চাঁদাবাজি জাকাতের চেয়ে ভালো, আনকোট। এ কথাটা শুধু ভুল নয়, এটা এমন এক উল্টো দিকের কম্পাস যা মানুষকে নৈতিকতার মরুভূমিতে ঠেলে দেয়। প্রথমেই পরিষ্কার করা দরকার জাকাত কি আর চাঁদাবাজি কি। জাকাত হলো ইবাদত, মানুষের সম্পদকে পবিত্র করার এক অনন্য ব্যবস্থা। এটা স্বেচ্ছায় ইমানের তাগিদে দরিদ্রের অধিকার ফিরিয়ে দেওয়া। অন্যদিকে চাঁদাবাজি হলো জোরপূর্বক আদায়, ভয় দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার করে অন্যের হক ছিনিয়ে নেওয়া। নীলুফার চৌধুরী মনির এই বক্তব্য এমন যেন সূর্যের আলো খারাপ, অন্ধকারই ভালো। কিন্তু অন্ধকার কি কখনো পথ দেখায়? আসুন এবার যুক্তিগুলো তুলে ধরি। 1, জাকাতের উদ্দেশ্য হলো সমাজের ভারসাম্য আনা, গরিবের মুখে হাসি ফোটানো। চাঁদাবাজির উদ্দেশ্য নিজের পকেট ভরা। জাকাত হচ্ছে নদীর মতো, নীরবে প্রবাহিত হয়ে চারপাশে জীবন দেয়। চাঁদাবাজি হচ্ছে আগুন, যা ছুঁয়ে যায় তাই পুড়ে ছারখার করে। 2, ইসলামে গরিবের হক ধনীর সম্পদে নির্ধারিত। জাকাত সেই হক ফিরিয়ে দেয়, পক্ষান্তরে চাঁদাবাজি সেই হক কেড়ে নেয়। ধনী হোক বা গরিব, কাউকে ছাড়ে না। মরহুম দেলোয়ার হোসেন সাইদি একাধিকবার বলেছেন, জাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং সমাজে অশান্তি বাড়ে। অর্থাৎ জাকাত সমাজকে সুস্থ রাখে, আর চাঁদাবাজি সমাজকে ক্যান্সারের মতো গ্রাস করে। 3, জাকাত দিলে মানুষের মনে শান্তি আসে, কারণ সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। চাঁদাবাজি করলে ভেতরে ভেতরে মানুষ ভেঙে যায়, লোভ, ভয় আর অন্যায়ের বিষে। জাকাত হলো আত্মার জন্য অক্সিজেন, চাঁদাবাজি হলো বিষাক্ত ধোঁয়া, ধীরে ধীরে সবকিছু নিঃশেষ করে। চূড়ান্ত সত্য হচ্ছে এটাই, যে ব্যক্তি বলে
কোট চাঁদাবাজি জাকাতের চেয়ে ভালো, আনকোট সে আসলে ভালো মন্দের সীমারেখাকেই মুছে দিতে চায়। এটা এমনই এক দাবি যেখানে বলা হচ্ছে ডাকাতি দানশীলতার চেয়ে মহৎ। বাস্তবতা হলো জাকাত মানুষ গড়ে, চাঁদাবাজি মানুষ ভাঙে। জাকাত সমাজকে আলোকিত করে, চাঁদাবাজি সমাজকে অন্ধকারে ডুবিয়ে দেয়। পরিশেষে বলতে চাই, এই বক্তব্য শুধু ভুল নয়, এটা বিপজ্জনক, কারণ এটি অন্যায়কে বৈধতা দেওয়ার চেষ্টা। জাকাত হলো ন্যায়ের বাতিঘর, চাঁদাবাজি হলো অন্ধকারের গহ্বর। বাতিঘর আর গহ্বরকে এক কাতারে দাঁড় করানো মানে সত্যকে অপমান করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতে চাইতেছি, কারণ তিনি নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। না ভাই, আপনি মানেন আর না মানেন, আওয়ামী লীগ সরকার 16টা বছর তমেত ক্ষমতায় থাকলেও এই পদক্ষেপ গ্রহণ করার সাহসটা পর্যন্ত করতে পারে নাই। অথচ বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র 2 মাসের মাথায় এই দুঃসাহসিক অভিযানটা পরিচালনা করতে আছে। এই জন্য আবারও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দেশবাসীর পক্ষ থেকে মস্তক অবনত চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আছি এবং জোর দাবি জানাইতে আছি যাতে করিয়া মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় এই পদক্ষেপ গ্রহণ করার জন্য। স্বাধীনতা পুরস্কার অথবা 21 পদক দিলেও হইবে। আমি জানি না যে 2টি পদকের মধ্যে কোনটা সবচাইতে দামি, যেটা দামি সম্মান সূচক সেই পদকেই যাতে তাকে ভূষিত করা হয়। কারণ আপনি বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর দিকে যদি তাকান, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপরে জাপান, চীন, কোথাও আপনি দেখবেন না যে এত সুপরিকল্পিতভাবে সাংবিধানিক ওয়েতে ফুটপাত দখল করিয়া হকারদেরকে ব্যবসা করার অনুমতি দেওয়া হইতে আছে। পাইবেন না, কোথাও পাইবেন না। আমি যখন প্রথম দেখতে আসলাম যে ফুটপাতগুলো দখলমুক্ত হইতে আছে, হকার উচ্ছেদ অভিযান চলতে আছে, তখন আমি একটু বিএনপি সরকারের প্রতি নাখোশ হয়েছি। না ভাই, আমি কোনোভাবে মান্য নিতে পারি নাই। আমার অন্তরটা ফাইটে চৌচির হয়ে গেছে যে দেশনেতা তারেক রহমানের মতো একজন দূরদর্শী নেতা কিভাবে পারলেন এরকম গরিবের পেটে লাথি মারতে। ওই যে ফুটপাত, ওই ফুটপাত কিংবা হকার, ওগুলো কারা বলে জানেন? যারা আমাদেরকে চোখে দেখতে পারে না, যারা এলিট শ্রেণী, যারা কালা টাকা কামাই করিয়া কোটি কোটি টাকা ইনকাম করছে, সুইস ব্যাংক অ্যাকাউন্ট করছে, বেগমপাড়ায় বাড়ি করছে, তারা এই ফুটপাতে দখলদারিত্ব এইটা চোখে দেখতে পারে না। কিন্তু আমরা, আমাদের কাছে তো ওইটা হকার না, ওইটা ফুটপাত না, আমাদের কাছে ওটা কি ভ্যান প্লাজা। আমরা ওখানে যাই, স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করি। আবার যারা আছে হকার, হকার বলা হয় যাদেরকে, তারা তো হকার না, তারা ব্যবসায়ী। তারা ওখানে মালামাল বিক্রি করিয়া, চোরাই জুতা হোক, নতুন জুতা হোক, পুরান কাপড় চুপুর, লডের কাপড় চুপুর, যা হোক না কেন, ভালো হোক মন্দ হোক, তারা ওখানে বিক্রি করে। তারা যেমন বিক্রি করে বিক্রেতা, আমরা ক্রেতা। আমরাও খুশি অল্প টাকায় মাল পাইয়া, তারাও খুশি ব্যবসা করতে পারিয়া। তো এইটা যখন তাদের পেটে লাথি মারা হইতেছিল এবং পরোক্ষভাবে আমাদের পেটেও তো লাথি, কারণ আমাদের শপিং মলে যাইতে গেলে টাকা লাগবে বেশি, তখন আমার অন্তরটা খান খান হয়ে গেছিল। তো সেই খান খান হওয়া অন্তরে ফেভিকলের সেই আপনার হচ্ছে কঠিন গাম পড়ে গেছে যখন আমি দেখলাম যে এত সুন্দরভাবে, এত সুপরিকল্পিতভাবে, এত সুদূরপ্রসারীভাবে সাংবিধানিক ওয়েতে বক্স বক্স করিয়া রাস্তার মধ্যে ফুটপাতগুলায় হকারদেরকে ব্যবসা করার অনুমতি দেওয়া হইতে আছে। আমি না ভাই মোটামুটি গোড়া 50 রাষ্ট্র ভ্রমণ করছি, আমি কোথাও দেখি নাই এত সুন্দর ওয়েতে হকারদেরকে ব্যবসা করতে অনুমতি দেওয়া হইতে আছে। তো আমি ধরেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তাদেরকে আহ্বান জানাইতে বলবো বিশ্বের সব উন্নত রাষ্ট্রগুলো থেকে যাতে প্রতিনিধি দল বাংলাদেশে আসে এবং আমাদের এই যে উদ্যোগ এইটা দেখে শেখে এবং এই চর্চা তাদের দেশে নিয়েও শুরু করে। কারণ ধরেন ওই যে এসি সালানি শেখতে 7 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ থেকে বিদেশ যায় না? যায়। তো এইরকম কিভাবে ফুটপাত দখল করে হকার বসাইতে হয় এইটা শিখতেও যেন বিদেশি প্রতিনিধি দল চীন, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা থেকে বাংলাদেশে আসে। এইটি একটা জোর দাবি, এই ব্যবস্থা যাতে করা হয়, তাতে বাংলাদেশ উপকৃত হইবে। এখন আপনারা আবার অনেকে বলতে পারেন ফুটপাত সেটা তো হাঁটার জন্য। আপনি কেন হাঁটবেন? আপনি হাঁটবেন কেন? আপনি গাড়িতে চড়বেন। এখন আবার বলতে পারেন যে গাড়ি, সেই যে আমরা ট্যাক্স দেই, রাস্তার জন্য ট্যাক্স দেই, গাড়ি চলবে রাস্তা দিয়ে। হ্যাঁ, আপনি কেন গাড়ি কম চালাইবেন না ভাই? গাড়ি চালাইবেন না, তেলের সংকট এমনি। আপনি কেন গাড়ি চালাইবেন? গাড়ি চালানোর জন্য রাস্তার অভাব, হাইওয়ে আছে, আপনি সেখানে যান। যেখানে এই যে ফুটপাত অথবা যে কানরাস্তা মাস্তা আছে শহরের মধ্যে, এগুলোকে কি বলে? শহরের রাস্তাকে স্ট্রিট বলে, ওটা তো হাইওয়ে না। আপনি গাড়ি চালাইবেন কেনছেন, বেশ ভালো হাইওয়েতে যান। স্ট্রিট দিয়ে কেন চালাইতে হবে? ফাঁকফোকর দিয়া, ফাঁকফোকর দিয়ে মানুষ হাঁটা যাবে না, ফাঁকফোকর দিয়ে গাড়ি চালানো যাবে না। ফাঁকফোকরে ব্যবসা করবে, ফাঁকফোকরে ভ্যান প্লাজার ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছে। প্রিয় দর্শক, দেখলেন আপনারা
এই ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে? আমার তো অনেক ভালো লেগেছে। আমি চাই এরকম চিন্তা চেতনা সবার মধ্যে থাকুক। সকল পুলিশ কর্মকর্তা সদস্য যদি স্যারের মতন ভাবতো, এই পুলিশ কর্মকর্তার মতো যদি চিন্তা করতো, তাহলে তো ভাই দেশে কোনো দুর্নীতি থাকতো না। সোনার বাংলায় সত্যিকার অর্থে পরিণত হতো বাংলাদেশটা। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এই বক্তব্যগুলো যাদের ভালো লেগেছে তারা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান। তিনি যে বলেছেন যে মসজিদ ভিত্তিক যে মক্তবগুলো সেগুলো আবারও চালু করা হোক, সেই কথার সঙ্গে আপনারা কতটা একমত? আমি নিশ্চিতভাবে বলছি, মুসলিম সন্তানদের জন্য মসজিদ সংলগ্ন মক্তব ছাড়া দ্বীনি শিক্ষা হবে না। মানব সন্তানকে মানুষ ও মুসলিম সন্তানদের মুসলমান করতে পারে শুধুমাত্র মসজিদ সংলগ্ন কার্যকর মক্তবগুলো। এই মক্তবের বিকল্প নাই। বর্তমান বাস্তবতায় তার জলজান্ত প্রমাণ। মনে রাখবেন, নুরানি মাদ্রাসা, কেজি স্কুল সন্তান ধ্বংসের কারখানা। আপনার সন্তানকে ডিগ্রিধারী করে অমানুষ বানাতে চাইলে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় চালিয়ে যান, কিন্তু মক্তব যদি ব্যবস্থা করা হয় তাহলে বাংলায় আসলেই নৈতিকতা ফিরে আসবে বলে মনে করছেন অনেকেই। বাস্তবতা বুঝতে পারার জন্য অনেকেই ধন্যবাদ দিচ্ছে, প্রশংসা করছে এই পুলিশ কর্মকর্তা সদস্যের। প্রতিটি সেক্টরে এরকম ভালো মনের অফিসার থাকলে দেশটা অনেক সুন্দর হয়ে যেত। ভালো থাকবেন প্রিয় দর্শক, ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।